প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুসহাত রহমান। মানসিক স্বাস্থ্য এই নিয়েই আমাদের বেশিরভাগ আলোচনা হয় এই প্রমিসেস জানতে চাই আয়োজনে। আজও তেমনি আজ আমরা আলোচনা করব এই মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের যে সচেতনতা বা আমাদের যে যত্ন, এর সাথে বিদেশ বা উন্নত বিশ্ব বলতে আমরা যে সমস্ত দেশকে বুঝি সেই সমস্ত দেশের আসলে কোনো পার্থক্য আছে কিনা, বা পার্থক্য থাকলে কতটাই বা। আমাদের আজকের বিষয় মানসিক স্বাস্থ্য সচেতনতা দেশে বিদেশে। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের স্টুডিওতে যাকে পেয়েছি তিনি হচ্ছেন ডক্টর সাবরিনা মাহমুদ। তিনি সহকারী অধ্যাপক এবং সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছেন ইয়োদভাস লরেন্ট ইউনিভার্সিটি, বুদাপেস্ট, হাঙ্গেরিতে। সাবরিনা, তোমাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। কেমন আছো? জি, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। হ্যাঁ, তোমাকে পেয়ে খুবই খুশি আসলে। তুমি আমাদের বাংলাদেশের একজন গর্ব হিসেবে এখন বুদাপেস্টে আছো, হাঙ্গেরি ইউনিভার্সিটিতে। সেখানে তুমি পিএইচডি করবার পর তোমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই পদে তোমাকে নিয়োগটা অফার করা হয়েছে, যেটা আসলে আমাদের জন্য ভীষণই গর্বের। এবং এই কারণেই আসলে তোমার সাথে এই আলোচনাটি আজকে আমরা করব, যে এই যে মানসিক স্বাস্থ্য সচেতনতা, তুমি তো মানসিক স্বাস্থ্য নিয়ে বাংলাদেশে কাজ করেছো দীর্ঘ অনেক দিন, অনেকগুলো বছর। এরপর এখন বিদেশে ইউরোপে কাজ করছো। তোমার শুধু হাঙ্গেরিতেই নয়, ইউরোপের অনেকগুলো দেশে কাজ করবার লাইসেন্স তোমাকে দেওয়া হয়েছে, যেটা আমরা জেনেছি তোমার কাছ থেকে, যেটা ভীষণ প্রাউড একটা ব্যাপার। একজন মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে বাংলাদেশে বসে, এবং অবশ্যই আমি তোমার সিনিয়র এবং একই সাথে আমরা কাজ করেছি, তোমাকে আমি তুমি করেই বলছি। এই জন্য আমি ভীষণই গর্বিত তোমাকে নিয়ে এবং তোমাকে আজকে এখানে পেয়ে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় আসলে এটাই, যে তুমি তো ইউরোপেও কাজ করছো, তো সেখানে আসলে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতাটা তুমি কেমন দেখো এবং আমাদের এখানে কেমন দেখেছো, এই একটা কম্পারেটিভ ডিসকাশন। ধন্যবাদ আপু। প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং, আমার সাথে রিলেটেড, যেটা আমি ইউজুয়ালি অনেকের সাথে কথা হলে এই বিষয়গুলো আলোচনা করি। যেমন লাস্ট বার আসার পরে আমার বিএসএমইউর কিছু সাইকিয়াট্রিস্টদের সাথে ক্লাস নেওয়ার সুযোগ হয়েছিল। তো ওনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করছিলাম। তো অনেক বিষয়গুলো ওনাদের সাথে আলাপ করার পরেও যেটা হলো যে আমি ওনাদের সাথে মিলালাম যে আমার অবজারভেশনটা কতটুকু রাইট। তো দেখলাম হ্যাঁ, অলরেডি এই বিষয় নিয়ে এই জন্য আলোচনা ওনাদের সাথেও করেছি। তো আমি তো 2020-এ যাই, কোভিডের সময়। আমাদের তখন পিএইচডি শুরু হওয়ার পরে কোর্স ওয়ার্কগুলো অনলাইনেই হয়েছে। তারপরে যেটা শুরু হলো, কোভিড শেষ হলো, তারপরে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা শুরু হলো 22-এ। তো ওই সময় আমার একটা দীর্ঘমেয়াদী সুযোগ হয়েছে যে ইউক্রেন থেকে আসা যে যারা রিফিউজিরা, যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টও ছিল। ফার্স্টে ছিল যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ওখানে যেমন বিভিন্ন আফ্রিকান, ইন্ডিয়ান, মানে এশিয়ার, আফ্রিকান দেশ থেকে আসা স্টুডেন্টদের আমরা ফার্স্টে সাইকোলজিক্যাল সার্ভিসটা প্রোভাইড করেছিলাম। সেটার সোর্সটাও, যেটা আমার যেহেতু কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্টের থ্রুতে আমরা ইউনিভার্সিটি থেকে ভলেন্টিয়ার সার্ভিস, ওরা যেখানে স্টুডেন্টগুলো এসেছিল, ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো, যেমন মেডিকেল স্টুডেন্ট, ওখানে মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে পড়তো, ওটা দেওয়ার সুযোগ হলো। তারপরে আরও যেটা পরবর্তীতে আমরা গ্রুপ থেরাপির বিভিন্ন মেন্টাল হেলথ প্রফেশনালদের সাথে কাজ করেছি। যেহেতু আমার ইএমডিআর আমাদের ট্রেনিং, যে আপনিও ওই ট্রেনিং, আমরা যেহেতু ইএমডিআর ট্রমা হাব সুইজারল্যান্ডের সুপারভাইজার দ্বারা আমরা যেহেতু ট্রেন্ড প্র্যাকটিস করেছি অলরেডি বাংলাদেশে, আমরা এশিয়ান প্র্যাকটিশনার হিসেবে। তো এই অভিজ্ঞতাগুলো, এবং যেহেতু আমি 15 বছরের বেশি আমরা কাজ করছি বাংলাদেশে, ট্রমা থেরাপির উপরেও আমরা কাজ করেছি, এগুলোর অভিজ্ঞতা থেকেই আমি ইএমডিআর হাঙ্গেরি অ্যাসোসিয়েশনের আমব্রেলাতে কাজ শুরু করি। ওখানে আমরা গ্রুপ থেরাপি, যে যাতে পিটিএসডি না হয় সেটার আমরা পরবর্তীতে আমি
ইউক্রেন রেফিউজি মাদার চাইল্ড যারা এসেছে তাদের আর কি গ্রুপ থেরাপি নিতাম, EMDR IGTP। ওখান থেকে এক ধরনের আমার এক্সপেরিয়েন্স। আবার আমি যখন ক্লাস নিই তখন ও স্টুডেন্টদের থেকে একরকম এক্সপেরিয়েন্স। তো সেটা যদি আমি আমার অবজারভেশনের ফার্স্ট ইয়ারটা হচ্ছে যে ওরা অলরেডি স্টিগমা যদিও আছে, অবশ্যই থাকবে মেন্টাল হেলথের সার্ভিস নেওয়ার ক্ষেত্রে, তবুও ওরা আমাদের থেকে, আমরা যদি একটু কম্পেয়ার করি যে আমরা 50% যেখানে যদি আমাদের বারটা হয়, ওদের অলরেডি ওরা হয়তো 90% সেই জায়গাটা স্টিগমা তারা অলরেডি সেটা ওভারকাম করে ফেলছে। যেমন ওরা সব আপনাকে অ্যাক্সেসেবলের জন্য আপনার সব সুবিধাগুলো দিবে, যে সেখানে আপনি যাতে হুইল চেয়ার অ্যাক্সেসগুলার ইজি অ্যাক্সেস থাকে, সব কিছু সুবিধা। এবং কিন্তু ওরা ডিসেবলদেরও একটা কোটা আছে, ওই কোটাতে ওরা যখন ঢুকছে স্টুডেন্ট হিসেবেও বা টিচাররা, এটা যেমন অটিজমের কথা বললাম, আবার ADHD আরেকজন টিচারের কথা বলছে যে হ্যাঁ ওর ADHD আছে, তখন আমি চিন্তা করছি যে এটা তো ইট শুড বি কনফিডেন্সিয়াল, তো ওরা এত ইজিভাবে বলছে। আমি দেখি কি পরবর্তীতে যার আছে সে নিজেও বলছে, মানে ওদের কাছে এইটা, যেমন আমরা ফিজিক্যাল ইয়াগুলো যে ডায়াবেটিক বা প্রেশার, আমার এই সমস্যাটা আছে, যত ইজিভাবে বলছি, ওরা মেন্টাল হেলথের ইস্যুটাকেও ওইটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। যে ADHD আছে আমরা তো বলি যে এটা কনফিডেন্সিয়াল, হ্যাঁ ওর ইস্যুটা থাকলে আমি আরেকজনকে বলছি, ওরা এটা নর্মালাইজ করে ফেলেছে। এটার জন্য হয় কি যে টিচারদেরও মধ্যে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে আমি এই যে মনে হয় 4 বছর ধরে আমাদের ওখানে টিচিং অ্যাক্টিভিটিসও তো ছিল যখন PhD করছিলাম তখনও, তো এখন তো আরও হচ্ছে আপনার ব্যাচেলার মাস্টার্স উভয় কোর্সের ক্লাসগুলো নিতে যেও আমি দেখেছি যে বলছে যেমন আমার সোশ্যাল অ্যাংজাইটি আছে, তো আমার প্রেজেন্টেশনটা আমি গ্রুপে দিলে ভালো। হ্যাঁ, আর আমার তখন মনে হলো যে দে আর নট অনলি হাঙ্গেরিয়ান স্টুডেন্ট, মানে ইংলিশ আমাদের তো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আলাদা, তো পুরো ওয়ার্ল্ড থেকেই তো স্টুডেন্ট আসছে। তো তাহলে এটা শুধু হাঙ্গেরি না, মানে অন্যান্য যে এশিয়ান আপনার চায়না থেকে শুরু করে, চায়নারা একটু শাই, ওরা একটু কমিউনিটি, মানে ওরা কয়েকজন একসাথে থাকে, বা প্রেজেন্টেশনেও দেখা যাচ্ছে যে শুধু রিডিং পড়ছে, বা ওরা একটু শাই এখনো আছে, হয়তো বা ল্যাঙ্গুয়েজ হয়তো বা ল্যাঙ্গুয়েজের জন্যও হতে পারে, ইংলিশের জায়গাটায় ওরা আসলে একটু এখনো মনে হয় পিছিয়ে আছে। কিন্তু অন্যান্য যা ওদের সাইকিয়াট্রিক ইয়াতে যদি মেডিসিন আন্ডারে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে ধরেন আমাকে ইমেল করে লিখছে যে আমার এই সমস্যাটা, হ্যাঁ এটা আছে, আমি আন্ডার মেডিকেশন আছে, বা ধরেন ইভেন লাস্ট সেমিস্টারে ডিসোসিয়েটিভ পার্সোনালিটির সে আমাকে বলছে যে আমার এটা আবার ট্রিগার করেছে, তো আমি অল অফ সাডেন আরেকটা পার্সোনালিটিতে চলে যাচ্ছি। তো সাইকিয়াট্রি আমাকে পাঠালো প্রেসক্রিপশন, দেখলাম যে সে আপাতত কিছুদিন আসতে পারবে না, ক্লাস আসতে পারবে না, সেটা জানানো। তো তারপরে আবার যখন আবার মেডিকেশন ইয়ার পরে লাস্টে তো তার প্রেজেন্টেশন বা ওগুলো যখন দিচ্ছে, আমি দেখছি যে সে এত কনফিডেন্ট, আমি মানে মিলাতেই পারছি না, যে চিন্তা করছিলাম যে ওরা এতগুলা কমপ্লিকেশন নিয়ে আবার ও যখন প্রেজেন্টেশনের আপনার যদি ম্যাটেরিয়ালস টেকনোলজির সাইডটা যদি কনসিডার করি, ওভারঅল সে একদম মানে 100-এ 100। তারপর দেখেন আমাকে যেহেতু শেয়ার করেছে, আমি জানি যে তার এই লিমিটেশনটা আছে, তারপরও দেখেন ওটা মেনে নিয়ে আগা যায়। আমরা কিন্তু অনেক সময় বাংলাদেশের ক্ষেত্রে যদি কম্প্যারিজনটা করি, আমরা কিন্তু একটা কিছু হলে যে আমার তো এটা আছে, এজন্য আমি, মানে আগেই আমরা এক্সকিউজ দিয়ে নিচ্ছি। ওরা কিন্তু ওইটা যেটা হচ্ছে যে ওইটা ফেস করতে করতে ওরা ওটা অ্যাকসেপ্ট করে নিয়ে নর্মালাইজ করে ফেলেছে যে হ্যাঁ আমার এটা আছে, এটা করে ওষুধ নিয়ে, যেমন বাইপোলার ডিসঅর্ডার হোক, অ্যাকসেপ্ট করে নিয়ে আগাচ্ছে। আবার আরেকটা জিনিস আমি যদি কম্প্যারিজনের ক্ষেত্রে বলি, আমরা কি বিরতির পরে সেই আরেকটা উপাদান শুনতে পারি? আমার কিছু এক্সাম্পল যেমন মনে পড়ে যাচ্ছিল যে তুমি যে যতগুলো
ধারার কথা বললে যে ADHD, সোশ্যাল অ্যাংজাইটি, এরকম আমাদের দেশেরও বেশ কয়েকজনের কথা আমার মনে পড়ে যাচ্ছে, বলতে ইচ্ছা করছিল, বিরতির পরে এসে অবশ্যই শেয়ার করব যে এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি তারা কি পরিমাণ সাফার করছে সোসাইটিতে, এবং তাদের এই যে একটা ফিচার আছে, ফিচার তারা ক্যারি করছে, সেটা নিয়ে তারা যথেষ্ট পিছিয়ে, এবং আমরা সোসাইটি হিসেবে তাদেরকে আসলে তেমন কিছুই করবার সুযোগ পাচ্ছি না। সেটাই। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, ফিরে এসে আবার গল্প হবে। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে। কথা হচ্ছে ডক্টর সাবরিনা মাহমুদের সাথে মানসিক স্বাস্থ্য সচেতনতা দেশে বিদেশে এই বিষয়ের উপর। যেখানটিতে ছিলাম সাবরিনা, যে তুমি যেটা বলছিলে যে অনেক জায়গায় আসলে ওয়েস্টে বা ইউরোপে তুমি দেখেছো যে সোশ্যাল স্টিগমাটা ওরা ভীষণভাবে ওভারকাম করেছে। তুমি আরেকটা উপাদানের কথা বলতে চাচ্ছিলে। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন, ওখানকার অ্যাডমিশন টেস্ট, মানে ওখানে তো আমাদের সাইকোলজি ইনস্টিটিউটের আন্ডারে 8টা সাইকোলজির অ্যাপ্লাইড ব্রাঞ্চ, তো অ্যাডমিশন টেস্ট হয়। তো আমার যখন ফার্স্ট টাইম আমি যখন দেখতেছি যে স্টুডেন্টদের মধ্যে প্রতি সেমিস্টারেই 2-3 জন থাকেই যে তাদের মেন্টাল হেলথ ইস্যু আছে, মানে ইস্যু বলতে একদম আপনার মেডিসিন নিচ্ছে। হ্যাঁ, তো তাহলে অ্যাডমিশন টেস্টের সময় মানে আমি যে বাংলাদেশ থেকে যেহেতু গিয়েছি, আমরা তো একটু আনম্যারিড কিনা এটাও জিজ্ঞাসা করি যে বিয়ে হলে পড়ালেখায় হ্যাম্পার হবে, তাই না? আমাদের প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে যেমন আমাদের এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিতে যেহেতু বেশি সময় দিতে হয়, আমরা এই জায়গাগুলো বা জবের ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন না, এক্সাম্পল দিচ্ছিলেন যে জবের ক্ষেত্রে মানে আমি যখন শেয়ার করছিলাম যে একদিন যখন আমি ক্লাস নিচ্ছিলাম, তো একটা ছেলে এসে দেখি সে চাইনিজ, এসে বসে পড়ে মানে মেডিটেশন করা শুরু করছে। তারপর আমাকে তার প্রেসক্রিপশন দিল, আমি দেখলাম যে তার সুইসাইডাল আইডিয়েশন আছে এবং তার মুখেও দাগ দেখছি যে সেলফ হার্মের বিষয় আছে। তো তারপর প্রেসক্রিপশনে আমি দেখি যে সে হসপিটালাইজড ছিল, এখন মোটামুটি ভালো তো আমি তো 100% শিওর যে ওর তো এখন হসপিটালে থাকা উচিত। ও এই ক্লাসরুমে এসে যে এই যে সাথে সাথে মেডিটেশনের মতো নিচে বসে একটা স্টুডেন্ট প্রেজেন্টেশন দিচ্ছিল, ও শুনছে। তো এইটাই যখন আমি বাংলাদেশে তো ছুটিতে আসি, 2বার করে আসা হয়, তো আরেকজনের কাছে যখন শেয়ার করছিলাম, মানে আমাদের কলিগদের মধ্যে অন্য এনজিওতে জব করে বা ইউনিভার্সিটিতে, তো তারা তখন বলতেছে যে ওর অ্যাডমিশন টেস্টে মানে বাংলাদেশে হলে তো ওর কি ইয়ার সময় দেখে নেই। তো আমি পরে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, তারপরে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে এইটা প্রায়োরিটি দেওয়া হয় এবং মানে তোমার এই জিনিসটা আছে অ্যাকসেপ্ট করে নিয়ে, কারণ ও যখন ভালো থাকতেছে তখন ওর রিল্যাপস হতেই পারে, সেই সময়টা সাপোর্ট দেওয়া আমাদের একটা দায়িত্ব। হ্যাঁ, তা এই তখন আমি রিলেট করতে পারলাম, দিস ইজ দ্য রিজন দ্যাট টিচার স্টুডেন্টদের মধ্যেও থাকতে পারে সেই সময় রিল্যাপস করলে তার যে সাপোর্টটা দেওয়া। এবং অনেক সময় না ওরা আমাকে দেখায় যে আমার এই সমস্যার জন্য আমি অলরেডি তার ইস্যুটা নিয়ে, মানে সে যে ক্লাস অনলাইনে করতে পারবে, যে ডিসোসিয়েটিভ ক্লায়েন্টার যেটা অনলাইনে নিতে পারে, সে কিন্তু ইনস্টিটিউটের ডিরেক্টর সব জায়গা থেকে অ্যাপ্রুভাল নেওয়া, মানে ওর ইস্যুটা নিয়ে মিটিং টিটিং হওয়ার পরে অ্যাপ্রুভাল হয়ে আসার পরে তাকে ধরেন অনলাইন ক্লাস সে 2-3টা করতে চায়, প্রেসক্রিপশন সহ, মানে সাইকিয়াট্রিস্ট কীভাবে অ্যাডভাইস করছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কীভাবে অ্যাডভাইস করেছে, সেই অনুযায়ী দেখেন ইউনিভার্সিটিতেও সাপোর্ট করছে কিভাবে। তো এই জিনিসগুলো থাকলে দেখেন একটা মানুষের লাইফে তো এই লিমিটেশনগুলো আছে। ওষুধ খেয়ে সে ওষুধ সাইকোথেরাপির পাশাপাশি সে যখন স্বাভাবিকভাবে কাজ করতে পারছে, এবং তুমি যদি না পারো মিস করলে তোমার যে কনসিকুয়েন্সটাও কি হবে ওগুলোও কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নিয়ে যে হ্যাঁ আমি এই বছর দিতে পারলাম না, পরে আবার দিব। হ্যাঁ, তারপর সোশ্যাল অ্যাংজাইটির বিষয়টা তারপরে আমি দেখেছি যে
সিরিয়া বা অন্যান্য জায়গার, সাপোজ আমাকে বললো যে আমার সোশ্যাল অ্যাংজাইটি আছে, আমি প্রেজেন্টেশন, আমার মানে যে কোর্সটায় আপনার প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টটাই হচ্ছে ওদের মার্কসের ক্রাইটেরিয়া, লিখিত পরীক্ষা নাই, তো তখন আমি যেমন ওদেরকে বলি যে হ্যাঁ, ওই স্টুডেন্টটাকে বলি হ্যাঁ তুমি এটা টাইম নাও, বাট এটাও তোমার একটা এক্সপোজার থেরাপি হিসেবে কাজ করবে, যে তুমি ধীরে ধীরে তুমি হয়তো ফার্স্টে একটা গ্রুপের সাথে প্রেজেন্ট করো বা দুজন, এরপরে তুমি লাস্টে একদিন ফার্স্টে তুমি নিজে নিজে প্র্যাকটিস করে, মানে ও দেখলাম যে পরে দুইজন আমাকে এরকম ফিডব্যাক দিয়েছে যে আমি তো এটা টোটালি অ্যাভয়েডই করছিলাম প্রেজেন্টেশন দেওয়াটা সোশ্যাল অ্যাংজাইটির জন্য, কিন্তু আমার এটা ধীরে ধীরে ওর, আমি যে ওকে সাপোর্টটা দিলাম, হয়তো আমি এই প্রফেশনে আছি দেখে এটা মানে জানি যে ওর এটা কিভাবে বের হয়ে আসাটা, কিভাবে সাপোর্টটা দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য পরে দেখলাম যে ও যে ইয়াটা পেলো যে না আমাকে এনকারেজ করছে, হেল্প করছে এভাবে এভাবে দেওয়া, রাদার দ্যান কোনো রাব বিহেভ করা যে না তাহলে তুমি মার্কস পাবা না বা এরকম না। এটা আসলে ওই যে আমাদের যেহেতু আমরা এই প্রফেশনাল সাইকোলজি যারা প্র্যাকটিস ফিল্ডে আছি, এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড, স্টুডেন্টদের হেল্প করা বা স্টুডেন্টদের জন্য একটা পজিটিভ ইয়া। তবে আমি এটা বলবো যে আমার ওইখানে যে আমার লার্নিংটা হইলো যে এইটাই, যে এরা কি সুন্দর করে মানে জিনিসটাকে ওরাও অ্যাকসেপ্ট করছে মেন্টালি, লিমিটেশনটাকে অ্যাকসেপ্ট করছে, এবং আপনার কমিউনিটি সার্ভিস, রাষ্ট্র কিভাবে ওদের হেল্প করবে ওই জায়গাটাতে তারা হেল্প করছে, এবং সে নিজেও ওই সো মানে অল টুগেদার ওরা কনফিডেন্সটা, সেলফ এস্টিমটা ফিরে পায়। এখানে তুমি চমৎকার একটা পয়েন্ট এনেছো আসলে, সেটা হচ্ছে যে এখানে একটা কম্বাইন্ড এফর্টের প্রয়োজন আছে। যার লিমিটেশন আছে তিনি যে চেষ্টা করলেই সবটা ওভারকাম করতে পারবেন না, কিন্তু তার সারাউন্ডিংস যদি তাকে সাহায্য করে, তুমি যে রাষ্ট্রের কথা বললে, তুমি যে কমিউনিটির কথা বললে, তার যে ফ্যামিলি, তার যে সোসাইটি, তার ইনস্টিটিউশনস, তারা যদি তাকে ওই হেল্পটা প্রোভাইড না করতো এবং অ্যাকসেপ্টেন্স ওভারঅল সবাই যদি তার লিমিটেশনটাকে অ্যাকসেপ্ট করে না নিত, তাহলে কিন্তু তার পক্ষে ওই অ্যাকসেপ্টেন্সটা নিয়ে এগিয়ে আসাটা সম্ভব ছিল না, যেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে হয়। এবং যেটাই অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে প্রবলেমগুলো আছে, কারো এডিএইচডি আছে, এডিএইচডি আছে মানে স্কুলে ওই বাচ্চাটাকে আইডেন্টিফাই করা হয় যে এ হচ্ছে দুষ্ট বাচ্চা, এক্স্যাক্টলি, প্যারেন্টস কল করে কমপ্লেন। এনজাইটি আছে, ওকে বলা হয় ও তো ভয় পায়, ও ভয় পায়, ও পারে না। হ্যাঁ, এই যে লেবেল করা হয়, এই লেবেলিংগুলোই তো আসলে খুব সামান্য মনে হচ্ছে শুনতে, যে হ্যাঁ ও তো ভয়ই পায়, আসলে আর কি বলবো, হ্যাঁ না, কারণ এনজাইটি হচ্ছে। কিন্তু এটাকে যে অ্যাকসেপ্ট করা যেতে পারে, একটা লিমিটেশন একটা মানুষের থাকতেই পারে, এবং সেখানে একটা ছোট্ট সাপোর্ট প্রোভাইড করলেই আসলে সে তার প্রবলেমটা থেকে ওভারকাম করে আসতে পারে এবং সে ইনক্লুডেড হতে পারে। এই ইনক্লুশনটা আমাদের সোসাইটিতে এখনো অ্যাবসেন্ট, এবং সেই সচেতনতার জন্যই আসলে আমাদের আজকের এই আলোচনা। আরেকটা বিরতির আমাদের সময় হয়ে এসছে, আমরা এসে আবার কথা বলছি। দর্শক, আমরা আলোচনা করব আমাদের দেশে এই সচেতনতা আরো কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে। ফিরে আসছে একটা বিরতি নিয়ে। প্রিয় দর্শক, ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাই আরও একবার কথা হচ্ছে মানসিক স্বাস্থ্য সচেতনতা দেশে বিদেশে, এই বিষয়ের উপর ডক্টর সাবরিনা মাহমুদের সাথে। সাবরিনা, এই যে আমরা কিছু ডিফারেন্সেস পেলাম যে বিদেশের সাথে আমাদের দেশের, বিদেশ বলতে এই উন্নত বিশ্বের কথা যেটা আমরা বলছি, তোমার অভিজ্ঞতা থেকে আমরা যে পার্থক্যগুলো পাচ্ছি, তো তার মানে আমরা যেটা অ্যাজিউম করতে পারি ছোটবেলা থেকেই আসলে এই সচেতনতাগুলো দিয়েই বড় করা হয়, এক্স্যাক্টলি, তাই না? এবং এই সোসাইটিতে, তুমি যে সোসাইটিতে কাজ করছো সেখানে আজ থেকে আরো বহু বছর ধরে এই চর্চাটা চলছে, যেখানে মানসিক স্বাস্থ্যকে বা এই যে সাইকোলজিক্যাল লিমিটেশন, এই লিমিটেশনগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়ার প্র্যাকটিসটা হচ্ছে। তোমার অভিজ্ঞতায় কি বলে, চাইল্ডহুড থেকেই একটা মানুষকে এই সচেতনতা দিয়ে বড় করতে হলে অ্যাকচুয়ালি কি কি চর্চা হওয়া উচিত? ধন্যবাদ আপু, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। যেটা আমি প্রথম যখন নেদারল্যান্ডে কনফারেন্সে গেলাম, প্রেজেন্ট করেছিলাম আমার এমফিলের বুলিংয়ের
কোয়ালিটেটিভ রিসার্চ যে কি আচ্ছা। টাইপের বুলিং বাংলাদেশে আসলে হচ্ছে। আচ্ছা আচ্ছা তো প্যারেন্ট, টিচার এবং স্টুডেন্টদের ইন্টারভিউ থেকে ফোকাস গ্রুপ ডিসকাশন ছিল। তো আমি যখন ওটা প্রেজেন্ট করছি, আমি ওইটাই আমার আসলে কি আই ওপেনিং ছিল। আমার কিন্তু কখনো অ্যাম্বিশন ছিল না যে হায়ার স্টাডি, মানে একটা অ্যাজ এ এশিয়ান ম্যারিড ওম্যান মাদার, সো আই নেভার এক্সপেক্টেড দিস। বাট যখন আমি কনফারেন্সে গেলাম, আমি দেখলাম আমরা জাস্ট দেখছি যে কি টাইপের বুলিং হচ্ছে, কি এক্সপেরিয়েন্স এগুলো। আর ওই যে ওরা তো ক্যাটাগরাইজ অনুযায়ী যে কনফারেন্সগুলো মানে শিডিউলটা করে, তো ওখানে বুলিংয়ের সব যেহেতু ছিল প্রেজেন্টেশন, তো আমি দেখছি ওরা প্রেজেন্ট করছে যে কোন থেরাপি ইন্টারভেনশন মডেলটা ইফেক্টিভ। তো আমরা দেখেন কোথায় আছি। আর এমফিলের কাজের থেকে, তো আমি এমফিল শুরু করলাম 14তে, তখন থেকেই আমি দেখলাম যে বুলিংয়ের বাংলাদেশের স্টাডি খুঁজে কে করেছে বা কোথাও ওইরকম কিছু পাইনি, দু একজন ছাড়া। তো তারপর থেকে আমার ইন্টারেস্টটা হয়, যেহেতু অ্যাজ এ এডুকেশনাল সাইকোলজিস্ট কাজ করার সুযোগ স্কুলগুলোতে হয়েছে, তো সেখান থেকে বুলিংয়ের কাজগুলো শুরু। তো ওই আর এখন আমি যেহেতু আমাদের ডিপার্টমেন্ট স্কুল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি ছিল, ওইখানে স্কুল আর আমার পিএইচডি টপিকও বুলিংয়ের ইন্টারভেনশনের সাইডটা ইএমডিআর থেরাপি নিয়ে, এবং কিভাবে এই যে অ্যাটাচমেন্ট স্টাইলটার রোলটা কিভাবে বুলি ভিকটিমসদের এবং ট্রমার সাথে রিলেটেড, এটার মেডিয়েশনটা মেডিয়েটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, এটা আমি দেখেছি। এরপরে ইএমডিআর থেরাপিটা কিভাবে ইফেক্টিভ বুলি ভিকটিমদের, অ্যাডোলেসেন্ট বুলি ভিকটিমদের, এটা দেখতে যে আমার এক্সপিরিয়েন্স থেকে দেখলাম যে ওখানে স্কুল সাইকোলজির বা সরি ওই যে বুলিংয়ের আমরা একটা বুক লিখছিলাম তো ইন্টারন্যাশনালি, তো আমি বাংলাদেশের পার্টটা লিখছি। এটা হোল ওয়ার্ল্ডের সব বুলিং রিসার্চ এক্সপার্টরা মিলে লেখা হচ্ছে। তো ওখানে যখন আমার বাংলাদেশের পার্টটা আসলো, ইন্টারভেনশন, তারপর আমাদের কি পলিসি আছে, এই জায়গাগুলো যখন দেখছি, আমি কোনো ইনফরমেশন যাদের কাছ থেকে পাওয়া দরকার, ধরেন বাংলা মিডিয়াম বাদ দিলাম, ইংলিশ মিডিয়ামে তো অ্যাটলিস্ট সাইকোলজিস্ট পোস্টগুলো আছে, এবং তাদের সাথে যখন যোগাযোগ করছি যে তোমরা কি অ্যান্টি বুলিং প্রিভেনশন প্রোগ্রাম আছে, বা যে মানে টপিকটাই ছিল অ্যান্টি বুলিং প্রিভেনশন প্রোগ্রাম তোমার কান্ট্রি অনুযায়ী, তো সবাই ইন্ডিভিজুয়াল থেরাপি দিচ্ছে, হয়তো বুলি ভিকটিমকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু দেখেন আপনি যদি কি হয়, প্রিভেনশনটাই যদি আগে থাকতো, তাই না, স্কুলে যদি টিচারদের বা ওইটা কিন্তু আমি পাইনি। যে ইংলিশ মিডিয়াম স্কুলে এত টিউশন ফিজ, এত কিছু, কিন্তু ওখানে শুধু বুলিংয়ের বিষয় না, যে ওখানে কি করা হয়। যদি আমি হাঙ্গেরির ইয়াটাই যদি দেখি, স্কুল সাইকোলজির সিনারিওটা যদি দেখি, ওখানে হচ্ছে আপনার যে পজিটিভ সাইকোলজির, এবং আমরা যখন রিসার্চ টিমে কাজ করি, আমি কোলাবোরেশনে কাজ করছি ইউএসএ, জাপান, আমরা কারেন্ট যে রিসার্চ টিমটা আমরা প্রজেক্টে কাজ করছি, তো ওখানে যেটা হয় যে আপনার টিচারদেরই আমরা পজিটিভ সাইকোলজি, আপনার ওয়েলবিং, এই জায়গাগুলো নিয়ে আপনি দেখেন, একটু চিন্তা করে আমরা ট্রেনিংগুলো কিন্তু একটু ডিপার লেভেলে, যে ইন্টারভেনশন লেভেলের জায়গায় কাজ করছি, কিন্তু ওভারঅল কারণ এত সাইকোলজিস্ট তো প্রোভাইড করা সম্ভব না। ওখানে যেটা করে কি, যে টিচারদেরই মানে স্কুলের টিচারদের একজন সাইকোলজিস্টের আন্ডারে, ধরেন একটা ডিস্ট্রিক্টে, ওদের তো ওই যে মানে বুদাপেস্টে বিভিন্ন ডিস্ট্রিক্ট, 13-14টা ডিস্ট্রিক্ট, মানে আমাদের যেমন হচ্ছে মগবাজার, হ্যাঁ ওইটাই না, ওই ডিস্ট্রিক্টটা আলাদা, বাংলাদেশে আমরা যেটা ডিস্ট্রিক্ট বলি সেটা আলাদা, মানে পুরা হয়তো বাংলাদেশেই ভাগ করা হয়। এখানে ধরেন ক্যাপিটালেই বুদাপেস্টেই বিভিন্ন 14টা ডিস্ট্রিক্ট, তো প্রতিটা ডিস্ট্রিক্টেই যেটা যে একটা সাইকোলজিস্টের আন্ডারে এই কয়টা, একটা কমিউনিটিতে এই কয়টা স্কুল তার আন্ডারে থাকবে। তো যেহেতু এত প্রোভাইড করা সম্ভব না সাইকোলজিস্ট, তো টিচারদেরই আমাদের এইখানকার, আমাদের ইনস্টিটিউটের যারা টিচার, তারা আবার স্কুলের টিচারদেরও এই ট্রেনিং দেয়। সেই ট্রেনিংগুলো কি, যে মেন্টাল হেলথ ফার্স্ট এইড অর আপনি সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বলেন, সেই জায়গাগুলোতে কিন্তু ওয়েলবিং
এই যে আমরা এখন দেখেন নতুন শিখছি না বাংলাদেশে যে ওয়েলবিং বলা হচ্ছে, ওইটা কিন্তু প্রাইমারি লেভেলেই ওদের সবার ভালো থাকার বিষয়ে অলরেডি স্কুল লেভেল থেকেই করা হয়। যেমন আমি তো ওদের ইন্টারভেনশনের ইয়াটা পড়াই স্কুল সাইকোলজির, তো ওরা স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ করার ক্ষেত্রে কি কাজগুলা মডিউল পজিটিভ সাইকোলজির যেটা টিচারদের সাথে করবে এবং টিচার ক্লাসে স্টুডেন্টদের সাথে কিভাবে করতে পারে। যেমন গ্রুপ বন্ডিং, যেখানে দেখতেছে যে এদের গ্রুপ কোহেসিভনেস আছে, প্রবলেম আছে, ডেফিসিয়েন্সি আছে, ওই জায়গাটায় কিন্তু আবার গ্রুপ বন্ডিং এর বিভিন্ন গেমের মাধ্যমে, আমার মনে আছে যে স্প্যাগেটি আর মার্শমেলো, ওইটা দিয়ে ওরা যেমন হচ্ছে কানেক্ট করছিল করে একটা বানাচ্ছিল, ওটা কিন্তু স্কুল সাইকোলজিস্ট যারা ট্রেনি স্কুল সাইকোলজিস্টরা ওগুলো শিখছে, ওরা যে আবার টিচারদের করাবে, টিচার আবার স্টুডেন্টদের সাথে করবে। এই জায়গাটা যে, এবং টিচারদেরও মেন্টাল হেলথের জায়গায় ট্রেনিং মানে ওয়ার্কশপ করানো, যদি ওয়ার্কশপগুলোই ফার্স্টে করা হয় তাহলে কিন্তু তাদের মধ্যে সচেতনতাটা বাড়ে। তো এজন্য আমার মনে হয় যে স্কুল, আমরা তো জানি যে আমাদের ডিপার্টমেন্ট হওয়ার পরে আমরা প্রথমে তো আমরা ভলেন্টিয়ার সার্ভিস বিভিন্ন ইয়াতে যে মেন্টাল হেলথের প্রয়োজনীয়তা, এটার জন্য আমরা বিভিন্ন ওয়ার্কশপ ফ্রিতে যে ভলেন্টিয়ার সার্ভিস দিয়েছি। তো এখন অনেক সচেতনতা এসেছে, তারপরও ওইটা তো আমরা মেন্টাল হেলথের বিষয় এমনিতেই তো আমরা মানে যেটা আমরা আগে আলাপ করছিলাম যে লিমিটেশনের বিষয়টা অ্যাকসেপ্ট করে আরেকজন মানে এনকারেজ করা। আমাদের তো ধরেন এমনি নর্মাল মানুষদেরই তো হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কে লম্বা খাটো, চশমা পরে কিনা, মোটা কিনা, কালো কিনা, ফর্সা কিনা, এই জায়গাগুলো যে ক্রিটিসিজমের বিষয়টা, এবং ওরা হচ্ছে কারো অন্যের বিষয়টা নিয়ে, মানে ওদের ছোটবেলার থেকেই এডুকেশনটা এমনইয়া যে এথিক্স জায়গাটা আমরা মুখে বলতেছি, কিন্তু আসলে কি আমরা ভেতরে ইন্টারনালাইজ করতে পারছি কিনা বাংলাদেশে, এটা এখনো মানে কোশ্চেনেবল, যে এথিক্স বলছি আসলে করতে পারছি কিনা। ওরা কিন্তু আপনার পার্সোনাল বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু এখানে কি হচ্ছে প্রথমেই জিজ্ঞাসা করবে বিয়ে হয় না কেন, বিয়ে হলে কবে বাচ্চা নেই, বা একটা বাচ্চা হলে আরেকটা কবে হবে, বা স্যালারির বিষয়, বা এখানে যাচ্ছ না কেন, ওখানে যাচ্ছ না কেন। তা আমি দেখলাম যে ওখানে না, আমি এনভায়রনমেন্টটা এরকম, ওয়ার্কিং এনভায়রনমেন্টটাও এরকম যে ক্রিটিসিজমের বিষয়টা বা লেভেলিংয়ের বিষয়টা তো একদমই নাই, আর একটু বাউন্ডারি মেনটেন করে চলে, যে আমি কতটুকু পর্যন্ত তাকে কোশ্চেন করতে পারবো, মানে তার পার্সোনাল বিষয়ে জিজ্ঞাসা করা, এগুলো কখনোই করা হয় না। বা ওই যে লেভেলিং, ক্রিটিসাইজ, অন্য বিষয় নিয়ে ইন্টারাক্ট করা, এই জায়গাটা নাই। তো এজন্য আপনি আর কি আপনার মতো করে যে সামনে এগিয়ে যাওয়া, এটা সম্ভব। আমার ইভেন আমি যদি আমার পার্সোনাল ইয়াটাই বলি, আমি যে এত স্ট্রোক যখন কাজের ক্ষেত্রে আমার সুপারভাইজারের কাছে, অন্য কলিগদের কাছে পাই, আমার মানে কি নিজেরই মনে হয় কি ইজ ইট রাইট, মানে নিজেই কনফিউজ যখন তারা আমার স্কিল সম্বন্ধে, বা যখন ইউর এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, তখন মানে আমি মনে হয় যে আমি এটা প্রথম শুনলাম যে এই আমাদের সোসাইটিতে তো আসলে আমাদের এই প্রশংসাগুলো করবার অভ্যাস নেই, এবং তুমি যে অতটা বড় হয়েছো সেখানে কিন্তু অত প্রশংসা পেয়ে তুমি ভেসে যাওনি কখনো, যেটা তুমি এখন ভাসছো। ডেফিনেটলি অ্যাচিভমেন্ট অনেক, কিন্তু এই যে কালচারাল ডিফারেন্স, আমাদের কালচারে এই প্রশংসা করা, রেকগনাইজ করা, এই জায়গাটার যথেষ্ট অভাব আছে। সেটা কিন্তু মানসিক স্বাস্থ্য মানে ওয়েলবিং এর সাথে খুবই ক্লোজলি কানেক্টেড, রাইট? যখন যথেষ্ট রেকগনিশন দেওয়া হয় একটা মানুষকে, ভ্যালিডেশন দেওয়া হয় তার ভালো জিনিসগুলোকে, তার লিমিটেশনগুলো থাকা সত্ত্বেও যদি সে ভালো কিছু করছে সেগুলোকে যখন রেকগনাইজ করা হয়, সেটা কিন্তু এমনিতেই ওয়েলবিং অনেক বাড়িয়ে দেয়। এক্স্যাক্টলি। আরেকটা বিরতির সময় হয়ে এলো সাবরিনা, ফিরে এসে আবার কথা হচ্ছে। দর্শক সঙ্গেই থাকুন, আবার কথা হবে ছোট্ট বিরতির পর। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই ছোট্ট বিরতি নিয়ে। কথা হচ্ছে ডক্টর সাবরিনা মাহমুদের সাথে মানসিক স্বাস্থ্য সচেতনতা দেশে এবং বিদেশে, এই বিষয়ের উপর। সাবরিনা, এতক্ষণ তো আমরা আসলে শুনলাম অনেকটাই, অবশ্যই বহির্বিশ্বে অনেক উন্নত সেবা আছে, অনেক উন্নত চর্চা আছে,
তবে বাংলাদেশেও এখন আগের তুলনায় অনেক সচেতনতা বৃদ্ধি হয়েছে, সেটারও আমরা আসলে প্রমাণ পাই। এই যে মানসিক স্বাস্থ্য প্রফেশনাল হিসেবে আমরা যে একটা ক্যারিয়ার গড়ে তুলতে পেরেছি, সেটাও এটারই একটা রিফ্লেকশন, রাইট? একটু যদি তোমার কাছ থেকে জানতে পারি বা তোমার ভাবনাটা যদি জানতে পারি যে এই যে বিদেশেও তুমি কাজ করেছো এবং করছো এখন, আমাদের এখানে আর কিভাবে এই মানে আর কোন জায়গায় কাজ করলে, কিভাবে কাজ করলে এই সচেতনতা আরো বাড়ানো সম্ভব এবং সেবার আমরা যে সেবা দেই সেই সেবার মান এবং সংখ্যা সবটাই কিভাবে বাড়ানো সম্ভব, আরো কিভাবে আমরা মানুষকে সেবা পৌঁছে দিতে পারি? আসলে কিন্তু আমি বলবো যে বাংলাদেশে আমাদের আরো আমরা প্রিভিলেজড, যে আমাদের মেন্টাল হেলথ আমরা ভালো রাখার যে আপনার এই যে সোশ্যাল যে একটা সাপোর্ট, এইটাকে যদি আমরা যেটা বলে যে পারফেক্টলি যদি এটা ইউজ করা, মানে যথাযথ ব্যবহার, না বাংলায়, হ্যাঁ যথাযথ ব্যবহারটা হয়। কারণ আপনি দেখেন ওখানে বাইরে বেশিরভাগ কি হয়, শীতের দেশ না, আপনার সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, মানে কোনো কারণ নাই আপনার অটোমেটিক ডিপ্রেস লাগতেছে, মন খারাপ। এবং তারা আমি যেটা বলছিলাম ফার্স্টে, যেটা শুরু করেছিলাম, যে আমি যখন যে সাইকিয়াট্রিস্টদের সাথে আলাপ করছিলাম কেন এটা হচ্ছে, ওরা তো এত প্রিভিলেজড, ওদের এত প্যারা নাই আমাদের এই পলিটিক্যাল কেওয়াস বা এই ইকোনমিক্যাল স্ট্রেস, হ্যাঁ এত কিছুর পরও ওদের তারপরও এই যে বলে যে আমার কেন হয়, হ্যাঁ ডিসঅর্ডার, এগুলো যে যে বলছে, এগুলো ওদের তো হওয়ার কথা না, ওরা তো অলরেডি কোনো প্যারা নাই। মানে ইভেন আমরা চিন্তা করি যে ছেলে মেয়ের জন্য ভবিষ্যতে ওদের তো সরকার দেখে সব ভাতা পায়, ওদের তো মানে লাইফ একটা মনে হয় ওখানে গেলে মনে হয় যে এটা বেস্ট আসলে। তো তারপরেও কেন এত ডিসঅর্ডার বা এগুলো, ওরা কিন্তু সেলফ সেন্টার্ড। হ্যাঁ এই যে ফ্যামিলি থেকে আলাদা 18 বছরের পরে আলাদা থাকছে, বা ওরা আমার পাশের রুমেই কিন্তু ছিল, ডরমেটরিতে যখন ছিলাম সিঙ্গেল রুমে, পাশের রুমে হাঙ্গেরিয়ান এক মেয়ে ছিল, ওকে আমি দেখতাম যে আমরা কি হয় যে আমরা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ যখন ওই কমিউনিটির যখন দেখি, আমরাই না মানে খুব ওই যে কালেকটিভিস্ট কালচার যেটা, যে ডিপেন্ডেন্ট আরেকজনের সাথে গল্প করা, এটার জন্য আমরা তো ওই শেয়ারটা, বাংলাদেশের ক্ষেত্রে পজিটিভ সাইড হচ্ছে যে আমরা শেয়ার করতে পারি, হ্যাঁ। কিন্তু আমার যেটা আপনি কোশ্চেন করেছেন যে কিভাবে আরো বাড়ানো যায়, তো আমাদের কিন্তু মেন্টাল হেলথের জায়গাটায় যে আপনার তো ডিসঅর্ডার বা ওই ডিপ্রেশন ওই লেভেলগুলোতে যেতে তো বিভিন্ন কারণ থাকতে পারে, ফ্যামিলি বা অনেক ফিজিক্যাল অসুখের জায়গাটা থেকেও হইতে পারে। ইন্টিগ্রেশনে যেটা বলে যে আমি আমার পজিটিভ সাইডটা রেখে আমি যেমন ক্লায়েন্টদের মধ্যেও দেখি ডিপ্রেসড হয়ে যাই, অন্যরা তো আমার তো নামাজ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি বলতে পারছি মানে ওরা বুলি করছে ইজ ইট জোক 5 টাইমস প্রেয়ার, হ্যাঁ। তো আমি তখন বললাম যে এইভাবেই অ্যান্সার করতে হবে যে ইয়েস দ্যাটস ওয়াই উই আর মুসলিম, হ্যাঁ আমাদের 5 বারই প্রেয়ার করতে হয়। এবং তুমি ইফ ইউ ওয়ান্ট, তুমি তোমার জায়গাটা কিন্তু প্রেয়ারের জায়গাটা করে নিতে পারো। আমিও আমার এক্সাম্পল কিছু দিয়ে বললাম যে সব জায়গায় কিন্তু জুস, কোক, ড্রিঙ্ক, অ্যালকোহল তিনটাই থাকে, আবার অ্যালকোহল ফ্রিও আছে। তো তোমার ওটা কি কনফিডেন্টলি, মানে তুমি যদি ইনফিরিটি কমপ্লেক্সে ভুগো যে ওরা খাচ্ছে আমি খেতে পারছি না, আমাদেরও সব প্রোগ্রামে থাকছে, কিন্তু আমি কনফিডেন্টলি যখন হচ্ছে ডু ইউ হ্যাভ জুস বা কোক আমি বলছি, তো ওই এই জায়গাগুলোতে আমাদের যাতে আমরা বাইরে গেলেই দেখা যায় যে অনেক ডিপ্রেশনের বাংলাদেশিরাও বাইরে গেলে দেখবেন যে আপনার তারা ক্লায়েন্টের সংখ্যাটাও তখন বেড়ে যায়, যে যখন আমি ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টদের সেশন নিলে কালচারাল ডিফারেন্সের সাথে অ্যাডপ্ট করতে অসুবিধা, কারণ আমরা তো সবকিছু শেয়ার করি। আমারই মনে হয়েছে যে আমি পাশের মেয়েটা কোনো সময় খুবই ভালো, কিন্তু কোনো কিছু নিয়ে আমাকে কোনো ডিস্টার্ব বা এটা করে না, যেটা আমরা যখন ইন্ডিয়া পাকিস্তান এদের সাথে মিশি, বাংলাদেশিদের সাথে মিশি, তাদের এখন যেমন আমার অ্যাপার্টমেন্টেও এই কমিউনিটির শেয়ারিং, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে সেম কালচার। তো হাঙ্গেরির ওদের সাথে কিন্তু ওইটা নেই, ওরা ওই বিষয়ে ডিস্টার্ব করবে না, কিন্তু আপনাকে যে আপনার সাথে মার্কেটে যাওয়া বা এই জায়গাগুলো যে টাইম দেওয়া এগুলো তারা করবে না, মানে ওরা ওই পর্যন্ত যায় না। এমনি তোমার সাথে কথা হচ্ছে খুব ভালো, ইন্টারফেয়ার করছে না কোনো বিষয় নেই, ওয়ার্মথ,
রিলেশনশিপের যে ওয়ার্মথ সেটা সেটা। বাংলাদেশে যেটা আছে, তো এটাকে তুমি বলছো যে এটা অ্যাকচুয়ালি একটা প্রিভিলেজ আমাদের জন্য, এখানে আমরা এটাকে কাজে লাগাতে পারি শুধু যদি আমরা বাউন্ডারিটা মেইনটেইন করতে পারি যে আমি কতটুকু শেয়ার করব, আসলে কার সাথে কতটুকু বলবো, এই কোশ্চেনটা আসলেও করা উচিত কি উচিত না, এই বাউন্ডারি সেন্স গুলো যদি আর একটু শার্পেন করি আমরা, তাহলে বরং আমরা আমাদের যে প্র্যাকটিস সেটা আরো বেশি হেল্পফুল। পার্সোনাল বিষয়ে কোশ্চেন না করা, এক্স্যাক্টলি। একটু যদি আনতে চাও যে এই যে এডুকেশনাল ইনস্টিটিউট গুলো, তুমি যেমন বলছিলে যে স্কুল থেকেই আসলে ওদেরকে যেমন শেখানো হয়, আমাদের এখানে কি ধরনের ইন্টিগ্রেশন হলে আমরা এই প্রিভেনশন, তুমি শব্দটা এনেছো, এই প্রিভেনশনে কাজ করতে পারি? আমি যদি বলি প্রথমেই শুরু করা উচিত ডে কেয়ার থেকে, যেটা ওখানে আপনি ওয়েদার ইউ আর হাউসওয়াইফ অর নট, ওরা 1 বছরের পরে ডে কেয়ারে বাচ্চা দিয়ে দিচ্ছে 9টা থেকে। এটা কিন্তু সোশ্যাল সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্টের প্রতিটা কমিউনিটিতেই আপনার আছে, ডে কেয়ার আছে, নার্সারি বলে যেটাকে। তো 1 বছরের পরেই যখন একটা বাচ্চা অন্যান্য শিশুর সাথে খেলছে, ও কিন্তু আমি ওখানেও আমার একটা বাংলাদেশি বা শিশুর দেখেছি যে ও প্রথমে কিন্তু কথাটা কম বলছিল, ইন্টারঅ্যাক্ট করে না। পরে যখন ওকে ওই নার্সারিতে ডে কেয়ারে দেওয়া হলো, ও কিন্তু ওই যে হাঙ্গেরিয়ানদের ভাষাও শিখে গেছে, আবার খাওয়াটাও, মানে এত পাকনা যেটা বলে বাংলায়, মানে আমি ওর ওই চেঞ্জটা দেখলাম, সোশ্যালাইজ করা। কিন্তু দেখেন আমাদের এখানে কি হচ্ছে, আমাদের কর্মঘণ্টা কমায় দেওয়ার জন্য কথা বলা হচ্ছে মেয়েদের, ওইটা না কমায় ভাই তোমরা একটু কিভাবে নারীদের হেল্প করা যায়, কারণ যখন 50% মহিলা একটা দেশে নারী, তখন এবং আমরা জানি যে না পড়ালেখায় মেয়েদের আমরা যখন সুযোগ পাই কতটা ভালো আমাদের, বরং বাংলাদেশের নারীদের রেজিলিয়েন্স পাওয়ার আরো বেশি। যখন আমি সাইবার বুলিং এর ইন্টারভিউর কাজটা করছিলাম, রিসার্চের কাজটা, তখনই আমি দেখেছি, ওইটা মনে হয় যে জুলাইয়ের এই ঘটনার পরে সাইবার বুলিং এর ইন্টারভিউ নিচ্ছিলাম, ওই ইন্টারভিউতেই আমি দেখছিলাম, তো আমার সুপারভাইজার যখন বলছিল যে তুমি স্যাম্পল হাফ সমান সমান পুরুষ মহিলা নাও, তো আমি তখন ওকে ওইটা বলছিলাম, মানে আমাদের রেজাল্ট অ্যানালাইসিস করার সময় দেখছিলাম, ও বলছে ও মাই গড, মানে তোমরা খুবই রেজিলিয়েন্ট। এই এক্সপিরিয়েন্সগুলো যখন আমরা অ্যানালাইসিস করছিলাম, রেকর্ডিংগুলা, যে কিভাবে সাইবার বুলি ভিকটিম মেয়েরা আমাদের বেশি হচ্ছে, নট অনলি সাইবার বুলি ভিকটিম, এক্সপিরিয়েন্সগুলো আমাদের যে কমিউনিটি থেকে শোনা, হ্যাঁ, তো এটা হয়তো আমি এই প্রফেশনে আছি দেখে আমরা এটা, যেটা হজম, বাংলায় বলে হজম করা, আমরা হজম করে আগাতে পারি, ইটস ওকে, এটা থাকবেই, লেটস মুভ অন, হ্যাঁ, ফ্যামিলির সাপোর্টে আগানো। কিন্তু সবাই তো আর মানে সেই কোপ আপ করার ক্ষমতাটা থাকে না। তো স্কুলের ক্ষেত্রে যখন আমি বললাম যে এই যে ছোট বাচ্চা যখন ও দেখছে যে এটা ধরা যাবে না, এই কথাটা জিজ্ঞাসা করা যাবে না ডে কেয়ার থেকেই, ও ওই 1 বছরের পর থেকে যখন শিখছে, তারপরে যদি স্কুলে অলরেডি যখন আপনি একটা ট্রেইনড আপ করে দিচ্ছেন, সাইকোলজিস্ট একটা টিচারকে বলছে যে এগুলো প্রিভেনশন প্রোগ্রাম, হ্যাঁ, অলরেডি তুমি ওয়েলবিং এর জন্য ওরা কি করতে পারে, সেলফ কেয়ারের জায়গাটায় কি করতে পারে, ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে মেন্টাল হেলথের যত্নটা কিভাবে নিবে, এই মেন্টাল হেলথ ফার্স্ট এইড বলি আর প্রিভেনশনের জায়গাগুলো নিয়ে যদি আমরা ওদের ছোটবেলা থেকে যদি কাজ করা, মানে কারিকুলামেই যদি থাকে, তাহলে কিন্তু আমাদের ওই জায়গাটা, আমি বলবো যে আমাদের বরং এই প্লাস পয়েন্ট যে আমাদের সোশ্যাল সাপোর্টটা আছে, এই জায়গাটা আমরা কাজে লাগাবো। অনেক অনেক ধন্যবাদ সাবরিনা, যে আমরাও আসলে পিছিয়ে আছি বলতে অনেক পিছিয়ে নেই, আমাদের অধিক জনসংখ্যার দেশ, এখানে অনেক কিছুই অসম্ভব হবে, আবার অনেক কিছুই অন্য অনেক দেশের তুলনায় সুবিধা, আবার ওদের ইন্স্যুরেন্স কভার করে মেন্টাল হেলথ সার্ভিস। সেখানে আমাদেরও যে একেবারে কোনো মানে রিসোর্স নেই তা না, আমাদেরও যা রিসোর্স আছে সেখান দিয়েও আমরা কাজ করতে পারবো এবং ঘুরে দাঁড়ানো সম্ভব, এবং ওয়েলবিং নিয়ে আমরা এই রিসোর্সগুলো কাজে লাগিয়েও যেন ওয়েলবিং সম্পর্কে সচেতন হই। অনেক ধন্যবাদ আজকের এই চমৎকার আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ, বাংলা টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি। আশা করি আগামী অনুষ্ঠানেও আপনাদেরকে পাশে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।